হ্যাঁ দেখো, আমরা যেটা দেখবো যে চুম্বক ক্ষেত্রে কোনো গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল। দেখো, ক্রিয়াশীল বল বলতে এটা কোন বল? অবশ্যই চুম্বক বল। ওকে, তো দেখো আমি যেটা লিখছি যে চুম্বক ক্ষেত্রে কোনো গতিশীল আধানের উপর ক্রিয়াশীল চুম্বক বল। তো ব্যাপারটা এরকম দেখো, যে কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, এই যে এরকম একটা তার আছে, তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে আমরা কি জানি, আশেপাশে কি হয়ে যায় বলতো, চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়। তো এখন বলো তাহলে বিদ্যুৎ প্রবাহ শুরু হলেই বলতে পারি যে যেহেতু আশেপাশে তারটাকে ঘিরে চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়, তাহলে বিদ্যুৎ প্রবাহ শুরু হওয়া মাত্র এই তারটা চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থান করতে থাকে, এই কথা তো বলতে পারি। জি ভাই। হ্যাঁ, তো তাহলে বলো, যখন কোনো কিছু যদি কোনো ক্ষেত্রের মধ্যে অবস্থান করে তাহলে তার উপরে এক ধরনের বল প্রযুক্ত হয়। উদাহরণ হিসেবে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে থাকার কারণে মহাকর্ষ বল অনুভব করতে হয়, তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকলে তড়িৎ বল অনুভব করতে হয়, ব্যাপারটা তো তাই। এবার চুম্বক ক্ষেত্রের মধ্যে যেহেতু এই তারটা এখন অবস্থান করছে, তাহলে এই তার এখন কোন বল অনুভব করবে? চুম্বক বল অনুভব করবে, তাই না? এখন আমাদের দরকার কি, যে চুম্বক ক্ষেত্রে কোনো গতিশীল আধানের উপর, অর্থাৎ কোনো একটা আধানের উপর, অর্থাৎ চুম্বক ক্ষেত্রে দেখো বিদ্যুৎ প্রবাহিত হওয়া মানে কি, আধান প্রবাহিত হওয়া বা চার্জ প্রবাহিত হওয়া, ইলেকট্রনের প্রবাহ, তাই না? যেমন করে বলতে পারছি যে আমাদের চার্জের প্রবাহ, ঠিক আছে? তো কোন একটা আধানের উপরে কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেটা আমাদের দরকার। ওকে, তাহলে এখান থেকে আমরা যে বলতে পারি যে এখানে আমাদের যে সম্পর্কগুলো কিভাবে আছে সেগুলো আমাদের একটু ব্যাপার নিতে হবে। তো এখন বলো যে এখানে যে পরিমাণ বল পাচ্ছি সেটা চুম্বক বল, সেটা কি আধানের সমানুপাতিক। মানে যে কোনো একটা আধান নিব, তাহলে ওই আধানের চার্জটাই শুধু নিব, তাই না? প্রপোর্শনাল টু কিউ। আমরা কি বের করছি বলো, কোনো একটা গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল। ঠিক আছে, কোনো গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল, কোনো একটা আধান কি পরিমাণ বল অনুভব করবে, চুম্বক বল। কার দ্বারা? তাহলে দেখো এটা হচ্ছে চুম্বক আধানের বল দ্বারা। সমানুপাতিক। হ্যাঁ অবশ্যই, ওই আধানটা দেখো বিদ্যুৎ প্রবাহিত হওয়া মানে কি, যে চার্জের প্রবাহ, তাই না? তো এই চার্জ গুলো প্রবাহের দরুন কি হচ্ছে বলো, বিদ্যুৎ প্রবাহ তৈরি হচ্ছে, আর বিদ্যুৎ প্রবাহের দরুন কি হচ্ছে, চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখন এই আধানগুলো কি চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থান করছে। এখন এই আধানগুলো চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থান করার কারণে এখন এই ক্ষেত্র কর্তৃক কি পরিমাণ বল অনুভব করবে, সেটাকে জি ভাই, বলছে বুঝতে চুম্বক পারছি। বল। তাহলে চুম্বক বলটা কত, যেহেতু আমরা একটা আধানের জন্য বের করছি, তাহলে আধানের সমানুপাতিক। ওকে, এখন বল আধান প্রবাহিত হচ্ছে, তাহলে আধানের অবশ্যই একটা বেগ থাকবে, অর্থাৎ চার্জ গুলো কি বেগে প্রবাহিত হচ্ছে তাদের একটা বেগ থাকবে, যেগুলো আমরা পড়ছিলাম কি তাড়ন বেগ, তাই না? যে ইলেকট্রন যে বেগে প্রবাহিত হয়, তো বেগের মান বলেই দিবে, যে কোনো একটা আধান কি কত বেগে প্রবাহিত হচ্ছে সেটা বলে দিবে। তাহলে বেগের সাথে এটা সমানুপাতিক, কারণ বেগ যত বেশি হবে বিদ্যুতের মানও তো তত বেশি, আর বিদ্যুৎ যত বেশি চুম্বক ক্ষেত্র তত বেশি, সম্পর্কটা সমানুপাতিক। আচ্ছা, আরেকভাবে বলতে পারি কি বলো, এফ প্রপোর্শনাল টু বি। চুম্বক ক্ষেত্রের সাথে তো এটা সরাসরি সমানুপাতিক, এটা তো আমরা জানি, কারণ চুম্বক ক্ষেত্র বেশি হলে তো চুম্বক বলের মান বেশি হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা জিনিস ডিপেন্ড করছে, সেটা কি বলতো, যে কোণের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এইখানে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকের সাথে চুম্বক ক্ষেত্রটা কত ডিগ্রি কোণ করে অবস্থান করছে, অর্থাৎ সেই কোণে সাইন থিটা সমানুপাতিক, যেটা আমরা দেখছিলাম যে বায়ো-সাভার্টের সূত্র অনুযায়ী, যে তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে ওই দিক থেকে আমরা যদি একটা কোণ নির্ণয় করি, কোন একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র ধরে যদি একটা কোণ নির্ণয় করি, তাহলে তার সাইন থিটা সমানুপাতিক, তাই না? প্রপোর্শনাল টু কি বলতো, তাহলে সেই কোণের সাইনের সমানুপাতিক মানে সাইন থিটা। কি কারো বুঝতে কোনো সমস্যা? না ভাই। না ভাই। হ্যাঁ, তো এখন দেখো যে আমরা যে এফ গুলো পাচ্ছি, আমি একটা এফ এ যদি লিখি তাহলে এটাকে আমরা বলছি এফ এম, ম্যাগনেটিক ফোর্স। এফ এম, এম মানে ম্যাগনেটিক আর এফ মানে ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, যে কোনো একটা আধানের উপরে কি পরিমাণ ম্যাগনেটিক ফোর্স তৈরি হচ্ছে বা ক্রিয়া করছে, সেটা কি লিখতে পারি আমরা, কিউ ভি বি সাইন থিটা। তাহলে এখান থেকে দেখতে পারি যে ম্যাগনেটিক ফোর্সের মান যদি আমরা ম্যাক্সিমাম পাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলতো, কিউ এর মান তো কনস্ট্যান্ট,
ভি এর মানও কনস্ট্যান্ট, ভি এর মানও যদি কনস্ট্যান্ট থাকে তা এখন সাইন থিটার উপরে ডিপেন্ডেন্ট ম্যাক্সিমাম। তাহলে এফ এম এর মান যদি ম্যাক্সিমাম করতে চাই তাহলে সাইন থিটার মানটাও যেন ম্যাক্সিমাম হয়, তাই না? হ্যাঁ তাহলে কোনটা কত হবে? 90 ডিগ্রি। হ্যাঁ, ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম যদি আমরা চুম্বক বল যদি কোনো আধানের উপরে যদি ক্রিয়া করে তাহলে অবশ্যই থেটা, থেটা অর্থাৎ বলতে পারি যে বেগের সাথে এই বি এর মধ্যবর্তী কোণ, বেগ মানে ইলেকট্রনের বেগ, বেগের সাথে বি চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণটা কত হতে হবে? 90 ডিগ্রি। তবেই কিন্তু চুম্বক বলটা ম্যাক্সিমাম হবে। আর সেই ম্যাক্সিমাম মানটা তখন কত হবে? কিউ ভি বি। কারণ সাইন 90 ডিগ্রি 1, যেখানে থেটা কত? থেটা হচ্ছে 90 ডিগ্রি। থেটা যদি 90 ডিগ্রি হয়, ওকে। তাহলে এটাকে যদি আমরা একটু দেখি ভেক্টর ভেক্টর হিসেবে দেখি, তাহলে ধরে নিলাম এখানে আমাদের একটা চার্জ আছে, চার্জটা কোথায়? এখানে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে বি আর ভি এর মধ্যবর্তী কোণ কত হতে হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় তাহলে বি যদি এইদিকে ক্রিয়া করে তাহলে অবশ্যই ভি কে এদিকে ক্রিয়া করতে হবে। তাহলে এটা হবে কি আমাদের 90 ডিগ্রি। তার মানে ব্যাপারটা এরকম যে কোনো তারে বিদ্যুৎ এভাবে প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হয় ইলেকট্রনের বেগ সেই দিকে থাকে, আর চুম্বক ক্ষেত্রগুলো কি হবে? সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করবে, তখনই ম্যাক্সিমাম চুম্বক বল প্রযুক্ত হবে আধানের উপরে। ব্যাপারটা বোঝা গেছে? আর এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে চুম্বক বলটা প্রযুক্ত হচ্ছে, চুম্বক বলের দিক, ডিরেকশনটা নিয়ে কথাবার্তা। তো ডিরেকশনের জন্য ফ্লেমিং এর সেটা হচ্ছে যে বাম হস্ত, হচ্ছে লেফট হ্যান্ডেড রুল, এটা অ্যাপ্লাই করে আমাদের দিকটা বের করতে হয়। ওকে, তাহলে চুম্বক বলটা তো আমরা বের করতে পারবো, জাস্ট কিছুই না, এফ ইকুয়াল টু কিউ ভি সাইন থিটা। এটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে ইলেকট্রনের বেগের সাথে যদি চুম্বক ক্ষেত্র লম্বভাবে থাকে তাহলে জাস্ট কিউ ভিবি। এখন আমরা যে চুম্বক বলটা বের করলাম, এখন এই চুম্বক বলের তো একটা দিক আছে, এটা কোন দিকে প্রবাহিত হচ্ছে? একটা তার আছে, তাই না? এই তারটাকে কি উপর থেকে নিচের দিকে ক্রিয়া করছে না নিচ থেকে উপরের দিকে ক্রিয়া করছে চুম্বক বলটা? সেটা এবার বের করতে হবে। ওকে, এবার জাস্ট হচ্ছে আমাদের কি চুম্বক বলের দিক। আচ্ছা ঠিক আছে, এটা বলার আগে আমি আরেকটা বলি, আমরা আরেকভাবে চুম্বক বল বের করতে পারি। এটা কি বলতো? এবার হচ্ছে ওই টোটাল তারের জন্য, এবার হচ্ছে ওই টোটাল তারের দৈর্ঘ্যটা কি পরিমাণ চুম্বক বল অনুভব করবে সেটা আমরা বের করতে পারি। দেখো চুম্বক বল এর আগে যখন পড়ায় চুম্বক বলের কয়টা সূত্র পাইছিলাম? দুইটা, তাই না? মনে আছে কি? আচ্ছা যাই হোক, এবার দেখো, এবার এই তারের যে তার দেওয়া আছে এই তারের দৈর্ঘ্য যদি এল হয় আর এই তারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ যদি আই হয়, আর চুম্বক ক্ষেত্র, যে চুম্বক ক্ষেত্র কোন স্থানে চুম্বক ক্ষেত্র সেটা যদি বি হয়, তাহলে আমরা এবার কি দেখবো যে এই তারের এবার দৈর্ঘ্যের উপরে, অর্থাৎ এই টোটাল তারের উপরে, এর আগে আমরা কি দেখলাম বলতো? যে কোনো একটা আধানের উপরে, অর্থাৎ যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে মানে আধান প্রবাহিত হচ্ছে, যে কোনো একটা আধানের উপরে কি পরিমাণ চুম্বক বল ক্রিয়াশীল ছিল সেটা। আর এবার কি দেখবো? যে একটা তারের তড়িৎবাহী তারের একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তার আছে, নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা তড়িৎবাহী তার আছে, এই টোটাল তারের উপরে কি পরিমাণ চুম্বক বল ক্রিয়া করছে সেইটা। তো জাস্ট এটা কি কি ছিল বলতো? এফ ইকুয়াল টু, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা ওটা কোনটা? আচ্ছা ওটা আমি পরে দেখাচ্ছি, আমরা এটা আগে বের করে নিই তারপরে দেখাচ্ছি। ঠিক আছে। আমার কথা কি বুঝতে পারলে কি? এবার টোটাল তারের দৈর্ঘ্যের জন্য এর আগেরটা কি বের করছি বলো? যে কোনো একটা চার্জ কি পরিমাণ চুম্বক বল অনুভব করবে সেটা বের করলাম। এখন কি বের করব? এর দৈর্ঘ্যের একটা টোটাল পরিবাহী তার আছে, তার মধ্যে যে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, টোটাল দৈর্ঘ্যের উপরে কি পরিমাণ চুম্বক বল ক্রিয়া করছে সেটা। এটার জন্য আমরা কি দেখছিলাম বলতো? আমি যা সূত্রটা লিখছি, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহ যত বেশি হবে ফোর্সের মান তো তত বেশি হবে, কারণ তড়িৎ প্রবাহ বেশি হলে চুম্বক ক্ষেত্র বেশি হবে আই। একই ভাবে বলো, তারের দৈর্ঘ্য যত বেশি হবে চুম্বক বলের মানটা তো তত বেশি হবে, তাই না? আমরা তো তারের দৈর্ঘ্যের জন্য বের করছি, তাহলে এল। ওকে, একই ভাবে বলো চুম্বক ক্ষেত্রের মান যত বেশি হবে এটার মান তত বেশি হবে। আর একই ভাবে এখানে একটা কোণ আসবে, কোণটা কি? তারের দৈর্ঘ্যের সাথে বি কত ডিগ্রি কোণে রাখা হয়েছে সেই কোণের সাইন থিটা। জাস্ট ওই সূত্রটাকে একটু বিস্তারিত ভাবে যদি আমরা লিখতে চাই তাহলে এইভাবে আসে। তখন ফর্মুলাটা কি আসে? এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। কি বুঝা গেছে কি?
জি ভাই। হ্যাঁ, তার মানে আমাদের বল নির্ণয়ের দুইটা সূত্র, একটা কি যে কোনো একটা আধানের উপরে ক্রিয়াশীল বল, আর একটা কি একটা টোটাল পরিবাহী তার দেওয়া আছে নির্দিষ্ট দৈর্ঘ্যের, এবার এই টোটাল দৈর্ঘ্যের উপরে ক্রিয়াশীল বল কিন্তু এটা আইএলবি সাইন থিটা, আর একটা নির্দিষ্ট চার্জ যে কোনো একটা চার্জের উপরে ক্রিয়াশীল বল কিউভিবি সাইন থিটা। কথা বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এবার আমরা যদি ডিরেকশন গুলো দেখি, সাপোজ মনে করো যে একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এইদিকে, আর চুম্বক ক্ষেত্র যদি এইদিকে ক্রিয়া করে, অর্থাৎ আমরা কি করলাম বলো, চুম্বক ক্ষেত্র যদি আমরা তৈরি করি বাইরে থেকে, কিভাবে তৈরি করতে পারি, এখানে একটা নর্থ পোল যদি আমরা দিই আর এই পাশে যদি সাউথ পোল দিই, তাহলে কিন্তু আমাদের এই তারটাকে আমরা একটা নির্দিষ্ট চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখতে পারলাম, তাই না? খেয়াল করো। এখন বলো তো তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে? এই দিকে। আর চুম্বক ক্ষেত্র কোন দিকে? চুম্বক ক্ষেত্র সবসময় নর্থ থেকে সাউথের দিকে যায়, এটা আমরা জানি। চুম্বক ক্ষেত্রের ডিরেকশন যদি আমরা একটা নর্থ পোল একটা সাউথ পোল রাখি, তাহলে বলরেখাগুলোর ডিরেকশন কোন দিকে হয়? নর্থ পোল থেকে সাউথ পোল, আমি প্রথম দিন বলছিলাম, মনে জি আছে? ভাই। তাহলে এটা হচ্ছে আমাদের বি এর ডিরেকশন। তাহলে এখন বলো যে এই তারটা যে চুম্বক বল অনুভব করবে, এই বলের ডিরেকশন এখন কোন দিকে হবে? তো এটার জন্য আমরা কি বের করি? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, লেফট হ্যান্ডেড রুল, ঠিক আছে? ফ্লেমিং এর বাম হস্ত রুল, ঠিক আছে? তো নিয়ম, তো এই নিয়মে কি বলা আছে দেখো, আমি তো এভাবে খেয়াল করো যে আমাদের হাতটা আসলে দেখো, যে ব্যাপারটা হচ্ছে এইভাবে ধরতে, আমার হাত কি দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই। দেখো তো কিভাবে ধরছে, যে আমার হাতে এরকম আছে, আমি জাস্ট এটাকে যেভাবে ধরছি, ভাই এটা তো ডান হাত হলো না? আমি ডান হাত ধরছি, আসলে বাম হাতে আমার ক্যামেরা আছে, বাম হাতে ধরলে জাস্ট এরকমই ভাবে ধরো তুমি, তো তোমার হাত তখন এইভাবে আসবে, তাই না? দেখতে পাচ্ছ কি? হ্যাঁ ভাই। আচ্ছা, এখন আমার হাতে দেখো আমি তিনটা আঙ্গুল নিয়ে এখানে কাজ করছি। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এটা এটা হচ্ছে কি আমাদের তর্জনী, আর এটা মধ্যমা, তাই না? জি। মিডল ফিঙ্গার। তো এখন আরেকবার খেয়াল করো দেখান তো। যে এই যে জাস্ট যে হাতে এরকম আছে, এরকম করলে তুললা, এই যে এরকম করে দিলা, ওকে? দেখতে পাচ্ছ তো সবাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন আমার হাতে হ্যাঁ ভাই, যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মধ্যমা মানে কোনটা বলো তো? এই যে এটা, তাই না? তো হ্যাঁ। মধ্যমা যদি চুম্বক ক্ষেত্রের ডিরেকশন নির্দেশ করে, আর হাতে যেটা তর্জনী সেটা যদি তড়িৎ প্রবাহের ডিরেকশন নির্দেশ করে, তাহলে চুম্বক বলটা দেখো বৃদ্ধাঙ্গুলি যে ওভাবে ডিরেকশনে উপর আছে দিকে। এটাই হবে চুম্বক বলের ডিরেকশন। সেটা কোন দিকে? লম্বভাবে উপরের দিকে। কথা কি বুঝতে পারলে কি? তবে জি। হাতের যেটা আমাদের মধ্যমা, মিডল ফিঙ্গার, এটা যদি চুম্বক ক্ষেত্রের ডিরেকশন নির্দেশ করে, আসলে দেখো সেটা কিন্তু চুম্বক ক্ষেত্রের ডিরেকশনে নির্দেশ করছে। বি কোন দিকে যাচ্ছে বলো? নর্থ থেকে এসের দিকে, তার মানে আমার হাতের যেটা মধ্যমা সেটা কি বি এর ডিরেকশনে আছে। আচ্ছা, হাতের যেটা তর্জনী সেটা যদি তড়িৎ প্রবাহের ডিরেকশন নির্দেশ করে, দেখো ওই ডিরেকশনে তড়িৎ প্রবাহ আছে, তাহলে আমার হাতের যেটা বৃদ্ধাঙ্গুলি সেটা হচ্ছে চুম্বক বলের ডিরেকশন নির্দেশ করবে, অর্থাৎ বলটা তখন কি হবে? লম্বভাবে উপরের দিকে, ওকে? উপর দিকে লম্বা। আচ্ছা, একই ভাবে দেখো আমি হাতটাকে যদি এবার জাস্ট উল্টা করে নিই, তাহলে এবার জাস্ট সবগুলো কিন্তু ঠিকই আছে। দেখো হাতের যেটা মধ্যমা সেটা কিন্তু চুম্বক ক্ষেত্রের ডিরেকশনে আছে, কিন্তু বৃদ্ধাঙ্গুলিটা কি হয়ে গেছে? তড়িতের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই তড়িৎ প্রবাহ যদি এবার নিচ থেকে উপরের দিকে না গিয়ে যদি এবার উপর থেকে নিচের দিকে আসে, তাহলে চুম্বক বলটা এবার লম্বভাবে খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। ব্যাপারটা বোঝা গেছে? Just কিছু না, যেভাবে ধরো চুম্বক ক্ষেত্র ঠিক আছে, তড়িৎ প্রবাহ যাচ্ছে নিচ থেকে উপরের দিকে, চুম্বক বলটা কি লম্বভাবে উপরের দিকে। এবার বলো তড়িৎ প্রবাহ যদি খালি জাস্ট উল্টা দিকে ক্রিয়াশীল হতে থাকে, তাহলে চুম্বক বলটা কি হবে? লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করবে। ব্যাপারটা বোঝা গেছে? জি। হুম। তাহলে জাস্ট আমরা এখন এভাবে কি করতে পারি, যে চুম্বক বলের দিকটা বের করে নিতে পারি। আর এই দিকটা, এই বলটা কখন আমাদের কাজে লাগে? যখন আমরা টর্ক করব তখন আমাদের কাজে লাগবে। যে টর্কের কারণে আমরা কি জানি, যে ঘুরতে শুরু করে যে কোনো একটা বস্তু। তো এখানে দেখো এই ঘটনাই ঘটে, যে একটা বাহুতে নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহটা, আরেকটা বাহুতে উপর থেকে নিচের দিকে। এটারও বুঝতে কোনো সমস্যা? না তাহলে ভাই। বলো যে আমরা যেটা দেখলাম যে মধ্যমা, অর্থাৎ চুম্বক ক্ষেত্র যেই দিকে থাকবে ওই দিকে থাকবে কি হাতের মধ্যমা, ঠিক আছে? মানে মিডল ফিঙ্গার, মধ্যমা কোন দিকে থাকবে? এটা হচ্ছে যে চুম্বক ক্ষেত্রের দিক। মধ্যমা কি নির্দেশ করবে? চুম্বক ক্ষেত্রের দিক।
আচ্ছা, আর আমাদের যেটা তর্জনী, এটা কি নির্দেশ করবে? তড়িৎ প্রবাহ যদি নির্দেশ করে, তাহলে আমি যে প্রসেসটা দেখালাম, অর্থাৎ হাতটাকে যেভাবে রেখে দেখালাম, সেই হিসেবে আমাদের হাতের যেটা বৃদ্ধাঙ্গুলি যেভাবে থাকবে ওটাই হবে কি? চুম্বকীয় বল। তাহলে বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করবে তখন? চৌম্বক বলের দিক, চৌম্বক বলের দিক নির্দেশ করবে। ঠিক আছে, ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একটা তার দেওয়া আছে, চুম্বক ক্ষেত্র দেওয়া আছে, চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে, ডিরেকশন গুলো আমরা এভাবে বের করে নিতে পারি যে চুম্বক বলটা কোন দিকে ক্রিয়া করবে। কি কারো কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমাদের দেখো এরপরে যে পড়াশোনা আছে সেটা হচ্ছে যে লরেন্স বল। ওকে, আচ্ছা দেখো এটা আমরা নেক্সট টপিকস, এটা পড়ে আমরা আজকের মতো শেষ করব। সেটা কি? যে লরেন্স বল। ঠিক আছে, তো লরেন্স বলটা কি? একটা জিনিস খেয়াল করো, যে কোনো একটা তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু ওই তারটা অলরেডি কিন্তু তড়িৎ ক্ষেত্রের মধ্যেই আছে, আর সেই সাথে সাথে বিদ্যুৎ প্রবাহের জন্য আবার চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়। তার মানে এই তারটা কিন্তু দেখো একই সাথে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দুই ক্ষেত্রের মধ্যে থাকে। ব্যাপারটা কি বুঝতে পারছো কি কি বলছি আমি? দেখো বিদ্যুৎ প্রবাহ মানে চার্জের প্রবাহ, তাহলে কোনো তারের মধ্যে দিয়ে যখন চার্জ প্রবাহিত হচ্ছে, আমরা কি জানি চার্জ থাকা মানে তো ওই জায়গায় তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে যায়। তাহলে এই তারের মধ্যে দিয়ে চার্জ প্রবাহিত হওয়া মাত্র এই তারটা কিসের মধ্যে আছে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে। আবার সেই একই সাথে চুম্বক ক্ষেত্রের মধ্যে কিন্তু আছে। বলতো এই তারটা কয়টা ক্ষেত্রের মধ্যে আছে? দুইটা। হ্যাঁ দুইটা, কারণ তার যে নিজের চার্জ আছে, এই চার্জ গুলোর জন্য কি সেটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, আর চার্জের ফলে কি হচ্ছে চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়, চুম্বক ক্ষেত্রের মধ্যেও আছে। তো লরেন্স বলটা হচ্ছে একটা লব্ধি বল। সেটা কি? যে কোনো একটা আধান যখন একই সাথে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র দুই ক্ষেত্রের মধ্যেই থাকবে, তখন ওই আধান আধান কি অনুভব করবে? একটা লব্ধি বল অনুভব করবে, তাই না? দেখো একটা বস্তুর উপর যদি একসাথে একাধিক বল ক্রিয়া করে, ওই বস্তুটা কোন বল অনুভব করে? তাদের লব্ধিটা অনুভব করে, তাই না? তাহলে এখন বলো, তাহলে এখানে জি। বলো এখন, তাহলে এই তারের মধ্যে যে যে চার্জ আছে, চার্জ এখন কোন কোন বল অনুভব করবে? তড়িৎ বল প্লাস চুম্বক বল, চুম্বক বল। দুই বল অনুভব করবে। লব্ধি মানে দুই বলের যোগ। তাহলে এখন বলো যে এখানকার মধ্যে যে আধান আছে, এই আধান এখন দুইটা বল এর লব্ধি অনুভব করবে। তাহলে এখন বলো, তাহলে মোট বল বা এটা হচ্ছে লব্ধি বল। ঠিক আছে, লব্ধি বলটা কি হবে? তড়িৎ বল মানে এফ ই ইলেকট্রিক ফোর্স প্লাস চুম্বক বল এফ এ ম্যাগনেটিক ফোর্স। তাহলে এটা হচ্ছে লব্ধি বল। কি আমার কথা কি বোঝা গেল? জি ভাই। যে কোনো, তাহলে যে কোনো চার্জ, এই তারের মধ্যে যে কোনো চার্জ সেটা কোন বল অনুভব করবে? তড়িৎ বল আর চুম্বক বল, এই দুইটা সমষ্টি অনুভব করবে। ওকে, এখন দেখো তাহলে তড়িৎ বল কি এটা আমরা বের করে নিই। তাহলে তড়িৎ বল আমরা পড়ছিলাম, মনে আছে? আচ্ছা, তড়িৎ ক্ষেত্র, কোন একটা চার্জ রাখলাম, তড়িৎ ক্ষেত্র তৈরি ইউ হলো, এফ তাই বাই না? কিউ। আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রতি একটা ধনাত্মক আধানের উপরে যে পরিমাণ বল ক্রিয়া করে সেটাকে আমরা কি বলছিলাম বলো? প্রাবল্য বলছিলাম, তাই না? ইটা কি ছিল বলো? তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রাবল্য। প্রতি একক ধনাত্মক চার্জের উপরে যে পরিমাণ বল ক্রিয়া করে সেটাকে বলছে প্রাবল্য। তাহলে বলতে পারি যে কিউ পরিমাণ চার্জের উপরে এফ পরিমাণ বল ক্রিয়া করে। দেখো তাহলে বলতে পারি কিউ পরিমাণ ইকুয়াল চার্জের উপরে ক্রিয়া এফ। তাহলে একক পরিমাণ চার্জের উপরে ক্রিয়াশীল বল কত ছিল? এফ ভাগ কিউ। এটা কি ছিল আমাদের ইকুয়াল প্রাবল্য। টু তাহলে এখান থেকে এফ সমান ই কত? ই কিউ। কিউই, এফ। তাই না? এই যে, হ্যাঁ, হ্যাঁ এই এফটা কি? এফটা ছিল তড়িৎ বল, যেহেতু তড়িৎ ক্ষেত্র। তাহলে কি পরিমাণ বল কোন একটা চার্জ কোন বল অনুভব করবে? তড়িৎ বল, আর এফ ছিল তড়িৎ বল, তাহলে তড়িৎ বল কত? কিউই। ওকে, তাহলে এফ এর মান আমরা জানি, তড়িৎ বল কত? কিউ ইন্টু ই প্লাস, আর চৌম্বক বল কি বলে আমরা একটু আগে বের করলাম, যে কোনো একটা গতিশীল আধানের উপরে চৌম্বক বলটা কত ছিল বলতো? কিউ ভি বি সাইন থিটা। সাইন থিটা। আচ্ছা, আর আমরা জানি কি প্রাবল্য একটা ভেক্টর। ওকে,
আচ্ছা ভি এটা একটা ভেক্টর, বি এটাও একটা ভেক্টর। তো এখান থেকে দেখো কমন যায়, কিন্তু এখানে কিউ আছে, এখানেও কিউ আছে, কমন নিয়ে নিলাম। তাহলে আমাদের কি থাকে বলো, ই প্লাস, দেখো ভি বি সাইন থিটা, তাই না? তো ভি বি সাইন থিটাকে আমরা কি লিখতে পারি বলো তো? যে তোমরা কি তো জানো যে এ ক্রস বি সমান আমরা কি লিখি বলো, a cross b এ a b tan বি সাইন থিটা। তাহলে এবার বলো, কিউ তো কমন নিয়ে নিয়েছি, তাহলে ই আছে এখানে, ই আর এখানে কি থাকে, ভি বি সাইন থিটা থাকে। তাহলে আমরা কি জানি বলো, এ বি সাইন থিটা সমান যদি এ ক্রস বি হয়, তাহলে ভি বি সাইন থিটা সমান কত হবে, a cross b ভি ক্রস বি। এটাই ছিল আমাদের লরেন্জ বল। এই বলটাকে বলা হয় লরেন্জ বল, যেটা একটা লব্ধি বল। কোন কোন বলের লব্ধি? তড়িৎ বল আর চৌম্বক বলের লব্ধি, ঠিক আছে, লরেন্জ বল। ঠিক আছে, এটাকে স্পেশালি কোনো কিছু দ্বারা প্রকাশ না, এর দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের কি, সেই লরেন্জ বল, এটা। ওকে, তাহলে একইভাবে যদি বলে যে একটা তড়িৎ প্রাবল্য দেওয়া আছে, আবার ইলেকট্রন কত বেগে যাচ্ছে, চার্জ কত বেগে যাচ্ছে, বেগ দেওয়া আছে, চুম্বক ক্ষেত্র দেওয়া আছে, মধ্যবর্তী কোণও দেওয়া আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা লব্ধি বলটা বের করে নিতে পারি। বোঝা গেছে? আর এটা কখন অ্যাপ্লাই করবো বলতো, যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকে, বেগটা মনে করো ভেক্টর রূপে দেওয়া আছে আই জে কে, চুম্বক ক্ষেত্রটাও আই জে কে দেওয়া আছে, তাহলে কি করবো, এটাকে এটাকে গুণ করে দিব, তাই না? গুণ করলে তো ভেক্টরই পাবো, ওই ভেক্টরের সাথে ই ভেক্টরটাকে এটা যোগ হয়ে আছে, যোগ করে দিব, তারপরে এদের মান বের করবো, মানের সাথে এবার চার্জ গুণ করলে আমরা এটা পাবো। কি বোঝা গেছে কি? জি ভাই তাহলে এটাই ছিল আমাদের সেই। তাহলে লরেন্স বলটা কি, একটা লব্ধি বল। কোন কোন বলের লব্ধি? তড়িৎ বল আর চৌম্বক বলের লব্ধিকে বলছি লরেন্স বল। কোনো একটা তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন এখানকার চার্জ গুলোকে একই সাথে দুইটা বলের লব্ধি বল অনুভব করে। তাহলে আমরা কি করলাম, লব্ধি মানে দুইটা বল যোগ করে দিলাম, যোগ করে আমরা বের করলে দেখা যায় এরকম একটা প্রসেস আসে। ওকে, আচ্ছা আমি যা যা পড়ালাম আজকে, কারো কোনো প্রবলেম? না ভাই না ভাই। ঠিক আছে, আজকে মূলত যেগুলো পড়ালাম এগুলো উপর ভিত্তি করে তোমরা প্র্যাকটিস গুলো করবা, আর আমি দেখি কিছু ম্যাথের ফটো পাঠিয়ে দিব, প্র্যাকটিস করার চেষ্টা করবা, নিজ নিজ বই থেকে এগুলো প্র্যাকটিস করবা। কালকে যদি বন্ধ রাখতেন ভালো হইতো মনে হয়। কেন? এই তো বাসায় নেটের প্রবলেম হচ্ছে, আগে এরকম হইতো না, আজকে দেখতেছি প্রবলেম হচ্ছে, দেখতে তাহলে পাচ্ছি তুমি না। একটু ইয়ে করবা যে বাইরে, একটু বাইরে বের হয়ে, যদি আশেপাশে যে আম বাগান থাকে বা পুকুর পাড় থাকে, অনেকে দেখা যায় যে এই সকল জায়গায় এসে নেট ইউজ করে। গ্রামের দিকে সাধারণত বাসায় প্রবলেম দেখা দেয় নেট। মানে ভাই বাসায় আমার সমস্যা হয় না, কিন্তু আজকে যেন হচ্ছে না, আচ্ছা প্রবলেম ঠিক আছে, হচ্ছে না, কালকে তো এখনো কালকে দেখতে তোমাদের পাচ্ছি না পড়া আপনাকে। শুরু। আচ্ছা কালকে রেকর্ডিং তো হয়, রেকর্ডিং ক্লাস করে নিও নি। আচ্ছা ঠিক আছে, কালকে আলম ভাই সকাল বের হয়ে কয়টাতে? গেলাম। দেখো যে 9:30 AM। ওকে, এটা হচ্ছে আমাদের আগামীকাল। আচ্ছা ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আলম ভাই